প্রিয় ছাত্রছাত্রী, তোমরা দশম শ্রেণীর খুব গুরুত্বপূর্ণ একটা শ্রেণীতে পড়াশোনা করছো। তোমরা জানো 2021 সালে মাধ্যমিক পরীক্ষা হয়নি, কিন্তু 2022 সালে মাধ্যমিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। যে কোনো উপায়ে হোক তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষা হবে। সুতরাং তোমাদেরকে একটা বিষয় ভিত্তিক প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আমি মূলত বাংলা বিষয়ের উপর তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে চলেছি। বাংলা বিষয়ের টেক্সট বুক ও কোনি এই দুটো বই ছাড়াও ব্যাকরণ একটা বড় অংশ, এমসিকিউ সেখানে থাকে 8টি প্রশ্ন এবং 1 নম্বরের প্রশ্ন থাকে 8টি। এই 8 16টি প্রশ্ন অর্থাৎ 16টি নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ। 80, 70 থেকে শুরু করে 90 পর্যন্ত যারা নাম্বারের দিকে দৌড়তে চাও তাদেরকে কিন্তু গ্রামারে 16তে 16 পেতে হবে। এই 16তে 16 পাওয়ার জন্য নিয়মিত ব্যাকরণ এবং সংক্ষেপের মধ্যে কি করে টোটাল ব্যাকরণ আবার আয়ত্ত করা যায় এই ব্যাপারটা কিন্তু তোমাদের মনের মধ্যে রাখতে হবে। আজকে আমি তোমাদেরকে শুরু করছি দশম শ্রেণীর ব্যাকরণের যে প্রথম অধ্যায় রয়েছে কারক ও বিভক্তি। এই চ্যাপ্টার থেকে কোন ধরনের প্রশ্ন সাধারণত আসে এবং কারক আমি যখন নির্ণয় করব তখন কিভাবে কারকটা নির্ণয় করব, এই দুটো জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটু আমার সঙ্গে বোর্ডে লক্ষ্য করো, আমি একটার পর একটা তোমাদেরকে দিয়ে যাচ্ছি। এখন আমরা চলে এলাম বোর্ডে কারক ও বিভক্তি। এই কারক শব্দ থেকে প্রথমেই দুটি কোশ্চেন খুব পড়ে। একটা হচ্ছে কারকের ব্যুৎপত্তিগত রূপ কি, আর 2 নম্বর কোশ্চেনটা পড়ে কারক এর অর্থ কি। প্রথম কোশ্চেনের দিকে লক্ষ্য করো, কারক এর ব্যুৎপত্তিগত অর্থ কি, রূপ কি যখন জিজ্ঞেস করছো অর্থাৎ তখন রূপটা তুমি লিখবে, তখন তোমাদের উত্তরটা হবে এরকম একটা ধাতুর চিহ্ন। ঠিক অঙ্কে যেমন রুট লিখো তোমরা, রুটে দেখো তোমরা এই উপরের অংশটা দিও, কিন্তু এখানে উপরের অংশটা দেওয়ার দরকার নেই। তোমরা লিখবে এখানে ক্রি ধাতু, এটা ধাতুর চিহ্ন, তাহলে ক্রি ধাতু অক সমান সমান কারক। আর যখন বলবে কারকের অর্থ কি, তখন লিখতে পারো কারকের অর্থ যিনি করেন, বা চলিত ভাষা করে বলতে পারো যে করে। তাহলে এখান থেকে দুটি কোশ্চেন তোমাদের জানা হয়ে গেল। এই কারকের ব্যুৎপত্তিগত রূপ কি, ক্রিযুক্ত অকারক, আর কারকের অর্থ কি, যিনি করেন বা যে করে। আশা করি এই দুটো প্রশ্নের উত্তর তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি নেক্সট আসবো বিভক্তি থেকে দুটি কোশ্চেন খুব পড়ে। বিভক্তি থেকে দুটি কোশ্চেন পড়ে, একবার দেখে নিই আমরা। বিভক্তি শব্দের অর্থ কি, এই একটা কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2, বাংলায় ব্যবহৃত বিভক্তিগুলি কি কি।
নাম্বার 3, কোন বিভক্তি শূন্য বিভক্তি নামে পরিচিত? কোন বিভক্তি শূন্য বিভক্তি নামে পরিচিত? তাহলে তিনটে উত্তর আমি লিখব। বিভক্তি শব্দের অর্থ বিভাজন, এটা কিন্তু বিভক্তি শব্দের সাধারণ অর্থ। বিভক্তি শব্দের সাধারণ অর্থ বিভাজন। কিন্তু যদি এখানে অন্য একটা কোশ্চেন থাকে, ঠিক দেখো এই জায়গায় লিখছি আমি, বিভক্তির কাজ কি, তখন তোমরা লিখবে শব্দকে পদে পরিণত করা। পদে পরিণত করা। তার মানে এই কোশ্চেন আর এই কোশ্চেন দুটো কিন্তু খুব দেয়, বিভক্তির কাজ কি আর বিভক্তি শব্দের অর্থ কি। বাংলায় ব্যবহৃত বিভক্তিগুলি কি কি? এ, কে, তে, রে, র এবং শূন্য, এগুলো বাংলায় সবচেয়ে বেশি। প্রত্যেকটা কিন্তু তোমরা এই কোর্সের লেখার সময় বিভক্তি উল্লেখ করার সময় প্রত্যেকটা এমনি করে একটা সিঙ্গেল কোডের মধ্যে ভরবে, প্রত্যেকটাকে সিঙ্গেল কোডে ভরবে। এ, কে, তে, রে, র এবং শূন্য, এই বিভক্তিগুলো সাধারণত বাংলায় ব্যবহৃত হয়। এবার দেখো এই যে শূন্য বিভক্তি লিখলাম, তাহলে নেক্সট একটা কোশ্চেন চলে আসছে, কোন বিভক্তি শূন্য বিভক্তি নামে পরিচিত? এক্ষেত্রে লিখবে বাংলায় অবিভক্তি। অবিভক্তি শূন্য বিভক্তি নামে পরিচিত। শূন্য বিভক্তি নামে পরিচিত। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর আমার বিভক্তির সঙ্গে আরেকটা জিনিস আছে, সেও কিন্তু শব্দকে পদে পরিণত করে, অর্থাৎ শব্দকে পদের উপযুক্ত করে তোলে, সে হচ্ছে অনুসর্গ। তাহলে অনুসর্গটা আমরা একটু দেখে নিই। আমরা একটা শব্দের উদাহরণ দেবো আর একটা অনুসর্গের উদাহরণ দেবো, এবং দুটোর মধ্যে আমরা ডিফারেন্সটা একটু খুঁজে বের করব। তফাৎটা, মূল তফাৎটা আমাদের কি, এখানটা কিন্তু আমাদের একটু বুঝতে হবে। বিভক্তি আর অনুসর্গ, এখানে দেখো অমলকে অমলের, তাহলে এটাতে কে বিভক্তি, এটাতে এর বিভক্তি রয়েছে। কিন্তু অনুসর্গের জায়গায় একটু ভালো করে লক্ষ্য করো, অনুসর্গের জায়গাতে আমরা পাচ্ছি কি, মনে করো হাত দিয়ে, এই দিয়েটা হচ্ছে অনুসর্গ। একটু লক্ষ্য করো, বিভক্তি কিন্তু শব্দের সঙ্গে, শব্দের পরেই সংযুক্ত অবস্থায় রয়েছে, আর অনুসর্গ শব্দের পরে একটু পৃথকভাবে অবস্থান করছে। দুজনেরই কাজ কিন্তু শব্দকে পদে পরিণত করা, বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলা, এটা দুজনেরই কাজ। তাহলে বিভক্তি এবং অনুসর্গ কাজ তাদের এক, কিন্তু রূপটা একটু আলাদা। বিভক্তি শব্দের পরে সংযুক্ত অবস্থায় বসে, আর অনুসর্গ শব্দের পরে পৃথকভাবে বসে। এই দুটো কিন্তু তোমাদের মূল পার্থক্য। বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য দেখাও, এটাও কিন্তু একটা প্রশ্নের মধ্যে তোমাদের পড়ে। এরপর আমরা আজকে যেটা দেখতে হবে, কারকের শ্রেণী বিভাগ। যেমনি আছে তেমনি বাংলায় কিছু অকারকও আছে। তাহলে কারক আর অকারক দুটো
কারক আর অকারক। কারক কাকে বলে আর অকারক কাকে বলে? কারকের সময় তোমরা সংজ্ঞাটা মনে রাখবে, বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বাক্যের যে পদগুলির সম্পর্ক থাকবে সেই পদগুলো হলো কারক পদ, আর ক্রিয়াপদের সঙ্গে যাদের কোনো সম্পর্ক থাকবে না, অর্থাৎ যে পদগুলির কোনো সম্পর্ক থাকে না, তারা হলো অকারক পদ। তাহলে কারক পদ আর অকারক পদ। কারকের শ্রেণী বিভাগ আমরা পাবো 6 রকম। একটা নাম হচ্ছে, প্রথমকারটার নাম কর্তৃকারক, তারপরেরটা হচ্ছে কর্মকারক, তারপরে 3 নম্বরে হচ্ছে, এগুলো বাংলা সংখ্যা লেখাটাই ভালো, এগুলো বাংলা সংখ্যা লেখাটাই ভালো, 1 2 1 2 3। করণকারক, কর মূর্ধন্য, এটা কিন্তু একটা লক্ষ্য করবে, বাংলা ব্যাকরণ একটা কথা বলে রাখি, বানান কিন্তু ভুল করা একদমই যাবে না। করণকারক। 4 নম্বর অপাদান কারক। 5 নম্বরে নিমিত্ত কারক, দন্ত নয় হস্যই ময় হস্যই তয় তয়, নিমিত্ত কারক। আর 6 নম্বর হলো অধিকরণ কারক। অধিকরণ কারক। এই যে 6 রকম কারক আমাকে বাংলার বাক্য থেকে কিন্তু পদের নিচে যদি দাগ দেয়, আমাকে সেই পদটা কোন কারকে কোন বিভক্তি, এটা কিন্তু একটা নির্ণয় করতে হবে। সেটা কারক নির্ণয় চ্যাপ্টারের মধ্যে রয়েছে। এখন আমি আপাতত কারকের ভাগগুলো দেখালাম। অকারক আমাদের বাংলা রয়েছে দুটো। একটা হচ্ছে সম্বোধন, দন্ত স ময় বয় ওকার, ধ দন্ত ন, সম্বোধন। সম্বোধনের বাংলা হচ্ছে আহ্বান করা। সম্বোধন এর বাংলা অর্থ আহ্বান করা। এটা কিন্তু আমার একটা কোশ্চেন, সম্বোধন শব্দের অর্থ কি? আহ্বান করা। আর একটা হচ্ছে সম্বন্ধ পদ, দন্ত স ময়ে বয়ে দন্ত নয়ে ধরে, এরকমও লিখতে পারো, বা দন্ত স ময়ে বয়ে দন্ত নিচে এরকমও ধ দিতেও তোমরা পারো। সম্বন্ধ পদ, ঠিক। সম্বোধন, এক্ষেত্রে কিন্তু কারক লেখা যাবে না, পদ কথাটা ব্যবহার করতে হবে, সম্বোধন পদ এবং সম্বন্ধ পদ। তাহলে আমাকে একটা বাক্যের মধ্যে যখনই বলবে কারক ও বিভক্তির নির্ণয় করে, একটা কথা বলে রাখবে, এখানে কিন্তু কোনো সময় অকারক নির্ণয় করো এটা বলবে না। সবসময় কোশ্চেন দেবে কারক ও বিভক্তি নির্ণয় করো। এবং দেখা যাবে এমন কিছু পদ দিয়েছে যে পদটা কিন্তু কারকের মধ্যে আসছে না, সম্বোধন হচ্ছে বা সম্বন্ধ হচ্ছে। তাহলে সম্বোধন বা সম্বন্ধ যদি হয়ে যায়, উত্তরটা সেক্ষেত্রে আমি কিভাবে লিখব? কারক হলে আমি কিভাবে লিখব? আপাতত এই কারক নির্ণয় করার জন্য কিছু সহজ টিপস রয়েছে। আমি সেই সহজ টিপসটা অন্তত 2-3 মিনিটের মধ্যে যাতে কারকটা আয়ত্তে আসে সেটার একটু চিন্তা ভাবনা করো। এই দুটো এখন অকারকটা এখন আমি পাশে রাখলাম, কারকটা নিয়ে আলোচনা করি। এই কারক পদটার জন্য রেখে দিলাম আমি ক্রিয়াপদকে প্রশ্ন করা। ক্রিয়াপদকে প্রশ্ন করা, উত্তর কি আসবে দেখো। ক্রিয়াপদকে যদি কে নিয়ে প্রশ্ন করি, যদি কে কে এই দিয়ে প্রশ্ন করি, যদি প্রশ্ন করি কারা, যদি প্রশ্ন করি কাহা, কাহাদের, এই সমস্ত, তাহলে কিন্তু যে উত্তরটা আসবে সেই উত্তরটা হবে কর্তৃকারক। কর্মকারকে ক্রিয়াপদকে আমি প্রশ্ন করব কি বা কাকে, এরকম যদি প্রশ্ন করি তাহলে আমি পাবো কর্মকারক। করণকারক প্রশ্ন করব কি দিয়ে বা কি দ্বারা,
এই সমস্ত কোশ্চেন মনে রাখবে। এই দিয়ে আর দ্বারাটাই কিন্তু করণ কারকের ক্ষেত্রে অনুসর্গ হিসাবে ব্যবহৃত হয়। তাই করণ কারককে বলা হয় অনুসর্গ প্রধান কারক তিনটে: করণ কারক, অপাদান কারক, নিমিত্ত কারক। এরা অনুসর্গ প্রধান। দেখো ভালো করে বুঝবে। অপাদান কারক, একে কোশ্চেন করতে হয় কোথা থেকে বা কোথা হইতে। এই নিয়ে যদি ক্রিয়াপদকে প্রশ্ন করি উত্তর পাবো আমি অপাদান কারক। নিমিত্ত কারক, জন্য, কি জন্য বা কার নিমিত্ত, এই সমস্ত। এখানে একটা কথা, কাকে দিয়ে প্রশ্ন করেও হতে পারে যদি সম্প্রদান করা বা দান করা বোঝায়। যেমন অন্ধজনের দেহ আলো, অন্ধজনে আলো দাও, তাহলে কাকে আলো দাও? অন্ধজনে। প্রকৃতপক্ষে এর কোশ্চেনটা ছিল কার নিমিত্ত আলো দাও। এই সম্প্রদানটা কিন্তু আমি আর ফেরত পাবার আশায় দিই না, তার জন্য এটা যেহেতু সম্প্রদান কারক, আগে এই নামটা ছিল, এখন বর্তমানে নিমিত্ত নামটা ব্যবহৃত হয়। অপাদান কারক, তুমি ক্রিয়াপদকে কোশ্চেন করো কোথায়, কখন, কবে ইত্যাদি কোশ্চেন। কখন, কবে, কোথায় এই সমস্ত প্রশ্ন যদি করা হয় অধিকরণ কারক সাধারণত পাওয়া যায়। বেলা হলো জলকে চলো, এখন জলকে তো দাগ আছে, তাহলে কোথায় চলো? জলকে চলো। এটা অধিকরণ কারকে কে বিভক্তি, যেটা লেগে আছে সাথে সেটা হচ্ছে বিভক্তি। এবার আমরা একটু কারণ নির্ণয় করব। এই অংশটা কিন্তু তোমাদের অবশ্যই এটা খুব ভালো একটা জায়গা, তোমরা পারলে ভিডিওটা ফুল দেখবে এবং এই জায়গাটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবে। এটা অনেকটা কাজে লাগবে, কারণ গ্রামার বইয়ে এইভাবে এতটা ডিসকাস করে সাধারণত থাকে না, সেটা এক জায়গাতে এনে একটা চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে। দেখো, কারক ও বিভক্তি নির্ণয় করো। কতগুলি, আমার বোর্ডটা ছোট বোর্ড, খুব বেশি দেখা যাচ্ছে না, তবুও আমি তোমাদের উদাহরণের জন্য দিয়ে দিয়েছি। লাঠি তোমার দিন ফুরাইয়াছে। একবার বলো, লাঠি তোমার দিন ফুরাইয়াছে। বঙ্কিমচন্দ্র যেটা বলছে, লাঠি তোমার দিন ফুরাইয়াছে। তাহলে এ জায়গায় যদি আমি ফুরাইয়াছে কোশ্চেন করি, এই ফুরাইয়াছের সঙ্গে কিন্তু কার ফুরাইয়াছে? তোমার ফুরাইয়াছে। কি ফুরাইয়াছে? এখানে দিন কথাটা ভরে দাও, দিন ফুরাইয়াছে। তাহলে লাঠি তোমার দিন ফুরাইয়াছে। এখন লাঠি তোমার দিন ফুরাইয়াছে, কি ফুরাইয়াছে? দিন। কার ফুরাইয়াছে? তোমার ফুরাইয়াছে। কিন্তু লাঠিতে উত্তর আসছে না, তার মানে লাঠির সঙ্গে ফুরাইয়াছের কোনো সম্পর্ক নেই। এইবার দেখো, লাঠিকে আমি আহ্বান করছি, লাঠি তোমার দিন ফুরাইয়াছে, লাঠিকে উদ্দেশ্য করে বলছি, তার মানে এটা তোমরা লিখবে লাঠি, এই পদটাকে প্রথমেই তুলে নেবে, তারপর উত্তরে লিখবে দন্ত স ময় ময় ওকার ধ দন্ত ন সম্বোধন পদে। এবার তাকাও একটু, লাঠির সাথে কিছু যুক্ত আছে? নাই, তার মানে লাস্টে অবিভক্তি আছে। এই লাস্ট অংশটা আমি যখনই পেলাম না, তখন আমি দেব, আমি যদি এ, র, এর, কে, তে এগুলো না পাই, তাহলে আমি লিখব শূন্য বিভক্তি। একটা হলো রামদাস অপূর্বকে বলিল। ক্রিয়াপদ কোনটা? বলিল। কাকে বলিল? উত্তর আসছে অপূর্বকে। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা পাই কর্মকারক। তাহলে এই পদটাকে তুলে নিলাম, অপয়ে দীর্ঘ বয়ে কয়েকের অপূর্বকে তুলে নিলাম, লিখছি উত্তর হবে
কর্ম কারকে, এটা ছিল পদে, এটা হলো কারকে, কর্ম কারকে। অপূর্ব মূল শব্দের সঙ্গে যুক্ত আছে যে অংশটা সেটা হলো বিভক্তি। তাহলে কর্মকারকে কে বিভক্তি। আশা করি সবাই বুঝতে পারছো ধীরে ধীরে। তারা তেল মিলে কাজ করে। এই কাজ করাটা গোটাটাই ক্রিয়াপদ, একটা যৌগিক ক্রিয়া। কাজ করে, কারা কাজ করে? তারা কাজ করে। কোথায় কাজ করে? তেল মিলে। তাহলে কোথায় নিয়ে প্রশ্ন করে যদি তেল মিলেটা পাই, কোথায় দিয়ে কোশ্চেন করলে আমরা পাই কোনটা? বলো, অধিকরণ কারক। এটা বলার চেষ্টা করবে তোমরা আমার সঙ্গে সঙ্গে। তাহলে অধিকরণ কারকে তেল মিল, এটা মূল শব্দ। তাহলে একটা একার লেগে আছে, তাহলে ওই এটাই হচ্ছে এখানে বিভক্তি। তাহলে তারা তেল মিলে কাজ করে। এবার এটা আমি পাঠ্য বইয়ের বাইরে একটা দিয়েছি, দেখো বোঝানোর জন্য। ছেলেরা তাস খেলছে, এখানে ছেলেরা ফুটবল খেলছে, ছেলেরা ব্যাট বল খেলছে, ছেলেরা ডান্ডাগুলি খেলছে, ছেলেরা বল খেলছে, এরকম নানান কথা থাকতে পারে। একটা কথা মনে রাখবে, কি খেলছে? তাস খেলছে। তাহলে তো কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়? এইখানটায় আমার একটু বলার আছে। যখন কেউ কোনো জিনিস খেলছে, মনে রাখবে খেলার উপকরণটার অনুযায়ী নাম হয়। তাস দিয়ে খেলছে, তাহলে কোশ্চেনটা করা উচিত কি দিয়ে খেলছে? তাস দিয়ে। আমি যদি ফুটবল নিয়ে খেলি, সেটাকে কি কখনো তাস খেলা বলবে? নিশ্চয়ই বলবে না। তাস দিয়ে খেলবো তবেই তো সেটা তাস খেলা। তাহলে কি দিয়ে খেলছে? তাস দিয়ে খেলছে। এখানে দিয়েটা কিন্তু নাই, দিয়ে পদটা অনুসর্গটা এখানে উজ্জ্ব আছে। তাহলে এইটা তাস শব্দটা হবে করণ কারকে, করণ কারকে শূন্য বিভক্তি। ছেলেরা হাত দিয়ে সাঁতার কাটছে। তাহলে এবার হাতে যদি দাঁত থাকতো, তাহলে বুঝো কি দিয়ে? হাত দিয়ে। তাহলে আমার অবশ্যই কি দিয়ে সাঁতার কাটছে? হাত দিয়ে। তাহলে ওই হাতটা সেক্ষেত্রে হতো করণ কারকে, কিন্তু দিয়েটা ছিল, তাই জন্য হবে ওটা দিয়ে অনুসর্গ। একটা অনুসর্গ দিয়েও তোমাদেরকে আমি দেখাতে পারতাম। তাহলে যদি বিভক্তি থাকে বিভক্তি, না থাকলে শূন্য বিভক্তি। যদি বিভক্তির জায়গায় অন্য কিছু হয়, যেমন তাস খেলছে, এই জায়গাটা যদি আমি একটু মুছে দিই, নিয়ে বলি ছেলেরা হাত দিয়ে সাঁতার কাটছে, যেটা বললাম আমি, সাঁতার কাটছে। বেশ, এবারে হাত দিয়ে গোটাটাতে দাগ আছে, তাকাও। তাহলে হাত দিয়ে কথাটা এখানে আমি উত্তর আকারে তুলে নেবো। হাত দিয়ে কথাটা তুলে নেবো আমরা কি? হাত দিয়ে। বেশ, তুলে নিলাম, যেটা গোটা পদটা তৈরি করতে দিয়েছে। তাহলে করণ কারকে সেক্ষেত্রে দেখো দিয়ে কথাটা দেওয়া আছে, তাহলে দিয়ে পদটা দেখো বিভক্তি নয়, কারণ মূল শব্দ থেকে একটু তফাতে আছে। তাহলে দিয়ে অনুসর্গ। আমি দেখো খুব ভালো করে একটা ফলো করো, যে আমি নির্ণয় করতে দিয়েছিলাম কারক ও বিভক্তি নির্ণয় করো, কিন্তু উত্তর দেখো সম্বোধন পদ আসছে, বিভক্তি না হয়ে অনুসর্গ হচ্ছে, বিভক্তি কোনো জায়গায় নাই, সেখানে শূন্য বিভক্তি হচ্ছে। সুতরাং এইগুলো একটু মনে রাখবে। অনেক সময় তোমাদেরকে এটা এমসিকিউতেও দেওয়া হচ্ছে, একটা লাইন দিয়ে দেওয়া হচ্ছে এটা কোন কারকের, বা হয়তো একটা লাইন দেওয়া হচ্ছে, নিয়ে একটা পদে দাগ দেওয়া হচ্ছে, সেই পদটার জন্য জিজ্ঞেস করছে এখানে কোন বিভক্তিটা আছে, এখানে অনুসর্গ কোনটি, বিভক্তি কোনটি, নির্দেশক কোনটি। এগুলো প্রশ্নগুলো কিন্তু তোমাদের ছোটখাটো প্রশ্ন থাকছে। ব্যাকরণের কারক ও বিভক্তি চ্যাপ্টারটা কিন্তু নির্ণয় করা অংশ এতটুকু। এখন এই যখন কারক আমি তৈরি করলাম, তখন দেখো আমি কর্তৃকারক, কর্মকারক, করণ কারক এগুলো পেয়েছিলাম। তার মানে বাক্যের অংশ অনুযায়ী আমরা কত রকমের পদ পাই। আমরা
তিন রকম পদ নিয়ে আপাতত আলোচনা করতে পারি। একটা হচ্ছে কর্তা পদ, একটা হচ্ছে কর্মপদ, একটা হচ্ছে করণ পদ। তাহলে আমরা যখন কারক আর বিভক্তি পড়তে যাচ্ছি তখন বাক্যের মধ্যে তাহলে পদগুলো অনেকগুলো পদ পাচ্ছি। কি কি পদ পাচ্ছি? দেখো, কর্তা পদ পেয়েছিলাম, কর্মপদ পেয়েছিলাম, করণ পদ পেয়েছিলাম, অপাদান পদ পেয়েছি, অধিকরণ পদ পেয়েছি, নিমিত্ত পদ পেয়েছি, সম্বন্ধ পদ পেয়েছি, এরকম কিন্তু আমরা অনেকগুলো পদ পেয়েছি। এখন এটা আমাদের একটা প্রশ্ন রয়েছে, কর্তার আবার অনেকগুলি ভাগ রয়েছে। তোমাদেরকে অন্তত 5টা, 4টে, 2টো, 3টে এরকম করে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কয়েকটা ভাগ কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন কর্তার ক্ষেত্রে সমধাতুজ কর্তা, দেখো মনে রাখা কত সহজ। এর ক্ষেত্রেও তাই, সমধাতুজ কর্ম, এর ক্ষেত্রে আছে সমধাতুজ করণ। দেখো একটা পদ মনে রাখলে তিনজনের তিনটে মনে রাখা যাচ্ছে, না? এখন কর্মপদের আর করণপদের আরেকটা বলি, দুটো কর্ম যদি পরপর ব্যবহৃত হয় তাকে বলা হয় কর্মে বিপসা। আবার করণের ক্ষেত্রে করণে বিপসা। এখন তাহলে রাজায় মানুষে বন্ধুতে ছেলেতে এখানে তো তাহলে কর্তা পদের বিপসা হওয়া উচিত, কিন্তু না, এই জায়গায় কিন্তু বিপসা হবে না। এখানে দুটি ভাগ, একটা হচ্ছে সহযোগী কর্তা আর একটা হবে ব্যতিহারী কর্তা। সহযোগী আর ব্যতিহারী কি রকম একটু বলি। যেমন পণ্ডিতে পরামর্শ চলছে, তার মানে ওরা একই কাজ করছে, সেক্ষেত্রে হবে সহযোগী কর্তা। আর পণ্ডিতে তর্ক করছে, তর্ক করা মানে কি? এ যেটা বলবে ও তার অন্যটা বলবে, এ যেটা বলবে ও সেটা মেনে নেবে না, এই তো তর্ক। তাহলে তর্ক অর্থাৎ দুজনা বিরুদ্ধাচরণ করছে, এই বিরুদ্ধাচরণ করলে আমরা তাকে বলবো ব্যতিহারী কর্তা। তাহলে সমধাতুজ কর্তা, সহযোগী কর্তা, ব্যতিহারী কর্তা, এদিকে আমি বললাম এরকম আরো দু একটা কর্তা আছে, প্রযোজক কর্তা আর প্রযোজ্য কর্তা। একটু বলে দিই, প্রযোজ্য কর্তা হচ্ছে যিনি একটা কাজ প্রযোজনা করেন, কিন্তু নিজের জন্য নয়, অন্যের জন্য করেন। অর্থাৎ যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় সে হচ্ছে প্রযোজক কর্তা। আর প্রযোজ্য কর্তা কি হবে? প্রযোজক কর্তা যার জন্য কাজটা করে সে হচ্ছে প্রযোজ্য কর্তা। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এটা খুব ব্যবহৃত একটা, বহু জায়গাতে এই পদটা দেয়, তাই বললাম। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখন মা তো আগে চাঁদ দেখেছে, মা চাঁদ চেনে, মায়ের আর দেখার না দেখলেও চলতো, কিন্তু মা শিশুকে শেখানোর জন্য চাঁদটা দেখাচ্ছে। তাহলে মা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটা করাচ্ছে, শিশুটিকে দিয়ে কাজ করাচ্ছে, এটা হলো প্রযোজক কর্তা। আর মা যেহেতু শিশুর জন্য কাজ করছে, তাই প্রযোজক কর্তা যার জন্য কাজ করে, তাহলে শিশুটি হবে প্রযোজ্য কর্তা। তাহলে একই বাক্যে আমি দুটোই পেয়ে গেলাম, প্রযোজক কর্তা পেলাম, প্রযোজ্য কর্তা পেলাম। এখন সমধাতুজ কর্তা, কর্মে বিপসা, সকর্ম, ঠিক এইভাবে কর্তার পদ, কর্মের কয়েকটা ভাগ আছে, করণের ভাগ আছে, করণে বিপসা আছে, সমধাতুজ করণ আছে, এরকম করণের আরো অনেকটা আছে, কালান্তক করণ আছে। তো এই যে করণগুলো রয়েছে বিভিন্ন রকম করণ, তো করণের আমি ভাগ খুব সুন্দরভাবে
ছোট 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 কয়েকটি একটা দুটো করে ব্যাকরণ বইয়ে ফলো করে একটু উদাহরণের চ্যাপ্টারটা আমি শুধু এই জায়গাটার জন্য একটু গ্রামার বই ফলো করতে বলবো অবশ্যই প্রত্যেক বন্ধুকে, যে তোমরা একটু গ্রামার বই ফলো করো, কারণ ব্যাকরণ বইয়ে এই প্রত্যেকটা ভাগ নিয়ে একটু আলোচনা রয়েছে। একটা দিন, আমি শুধু সপ্তাহে একটা দিন বলছি, একটা দিন সঠিকভাবে বাংলাটা পড়ো এবং গ্রামারে একটু নজর দাও, অবশ্যই প্রত্যেকটা ছাত্রছাত্রী বাংলায় 80 পাবে। আর একটা কথা বলে গেলাম, এটা যে বাংলা পরীক্ষাটা তোমাদের জীবনে কিন্তু যে পরীক্ষা দেবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, তোমাদের কিন্তু প্রথমেই বাংলার দিন যদি ভালো হয়, তোমার মনের মধ্যে যে সাহস সঞ্চার হবে সেটাকে বাকি পরীক্ষাগুলোকে কিন্তু আরো ভালো হতে সাহায্য করবে। তোমরা আজকের মতো এত দূর থাক, আর আলোচনা করব না, তোমাদের টাস্ক দিয়ে রাখলাম যে এইগুলো একটু পড়বে এবং পরের দিন আমি অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে, গোটা ভিডিওটি দেখবে, লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে ব্যাপারটা। আর আমাদের গ্রুপে আরো অন্য সাবজেক্টের বিশেষ বিশেষ শিক্ষক তারা কিন্তু অন্য বিষয় নিয়ে আলোচনা করছে, সুতরাং তাদেরগুলোও তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং বিভিন্ন বিষয়ে তোমার যে বিষয়টা দরকার সেই বিষয় নিয়ে আলোচনা করে সামনের দিকে এগিয়ে যাও। ভালো হোক, ভালো থাকো, সুন্দর থাকো, তোমাদের দিন শুভ হোক।